ক্ষমতাচ্যুত হওয়ার পর 180 ডিগ্রি ঘুরল তৃণমূল। নীতি বদলে এতদিনের বিরোধী বামেদের জোটে সামিল হওয়ার আহ্বান জানালেন মমতা। যদিও মমতার এই আহ্বান ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে সিপিআইএম। কি হতে চলেছে বাংলার বিরোধী রাজনীতি, এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসের সঙ্গে। দাদা, আপনাকে স্বাগত। এই মুহূর্তে যে পরিস্থিতি রাজ্যের, একদিকে বিরোধী যারা ছিলেন এতদিন বাম, তাদের কিন্তু এবারে মমতা বন্দ্যোপাধ্যায় জোটের জন্য আহ্বান জানিয়েছে, তবে তা প্রত্যাখ্যান করেছে বামেরা অর্থাৎ সিপিআইএম। এই মুহূর্তে দাঁড়িয়ে কি হতে চলেছে বামেদের বিরোধী রাজনীতি, কি বলবেন? দেখো শিল্পা, এই মুহূর্তে বাংলা রাজনীতি কোন খাতে বইবে সেটা এই মুহূর্তে কিন্তু চট করে বলা সম্ভব নয়। কারণ সবেমাত্র নতুন সরকার শপথ নিয়েছে। এ রাজ্যের যদি আমরা দেখি যে প্রধান দল এখন হচ্ছে বিজেপি, যা কেন্দ্রেও তাদের সরকার, এই রাজ্যেও তাদের সরকার। এরপরে এখন বিরোধী জায়গায় আছে তৃণমূল কংগ্রেস, তারপরে আছে বামেরা, তারপরে আছে কংগ্রেস। এবার যদি আমরা দেখি এ রাজ্যের ক্ষেত্রে, এখানে কিন্তু প্রত্যেকেই চারটি দলই একে অপরের সঙ্গে বিরোধিতা, অর্থাৎ বিজেপির সঙ্গেও বিরোধে আছে তৃণমূল, আবার বামেরাও বিজেপির সঙ্গে বিরোধে তৃণমূল, আবার বামেদের সঙ্গে বিরোধে আছে তৃণমূল, আবার অন্যদিকে কংগ্রেস তৃণমূল বিরোধী, আবার বিজেপি বিরোধী। কিন্তু যদি আবার সেটা কেন্দ্রীয় রাজনীতিতে দেখি, অর্থাৎ জাতীয় রাজনীতির ক্ষেত্রে দেখি, এরা তিনজনই আবার হাত ধরাধরি করে চলছে। সেখানে আবার কখনো কখনো তৃণমূল কংগ্রেস দেখা যায় যারা জিঞ্জার গোষ্ঠী তৈরি করে রেখেছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে ঘিরে এই জিঞ্জার গোষ্ঠী কাজ করে। তাদের মধ্যে কারা রয়েছে? সমাজবাদী পার্টি, লালু প্রসাদের দল, রাষ্ট্রীয় জনতা দল, আরজেডি, আর কারা রয়েছে না আম আদমি পার্টি রয়েছে। তো এইগুলো হচ্ছে মুখ্য, অকালি দল আছে। তো এই দলগুলো নিয়েও তারপরে আমাদের ফারুক আব্দুল্লাহর দল আছে। হ্যাঁ, তো এই দলগুলো এরা কিন্তু মমতা ব্যানার্জি এদের নিয়ে একটা আলাদা জিঞ্জার গোষ্ঠী, কিন্তু নামে আইএনডিআই জোট, কেন্দ্রে তারা বিরোধী। তো এই যে ঘোট পাখানো একটা রাজনীতি, অর্থাৎ কেন্দ্রে একরকম, রাজ্যে একরকম। তো ফলে আগামী দিনে এদের মানে রাজনৈতিক পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা কি হতে চলেছে কেন্দ্র এবং রাজ্যে, আমরা সেটা জানি। কেন্দ্রে একরকম আর রাজ্যে একরকম, অর্থাৎ জাতীয় রাজনীতিতে একরকম, রাজ্য রাজনীতিতে একরকম। ফলে এই দুটো জায়গায় কিন্তু মানুষ কি তাদেরকে কিভাবে দেখছি। এবার যদি আমি দেখি যে এই রাজ্যের এই সম্প্রতি যে নির্বাচন গেল, সেই নির্বাচনের প্রেক্ষিতে এই রাজ্যের মানুষ কিভাবে দেখছি। এখন যদি আমরা বা কেরলের মানুষ কিভাবে দেখছি, কেরলে কি দেখলাম, বামের আলাদা লড়লো এবং কংগ্রেস আলাদা লড়লো, এবং কংগ্রেসের নেতৃত্বে এখন কেরলে সরকার হচ্ছে। অন্যদিকে বামেরা নেই। সারা ভারতবর্ষে বামেরা কিন্তু আর কোনো রাজ্যে ক্ষমতায় নেই, নেই ত্রিপুরায়, নেই কেরলে, নেই পশ্চিমবঙ্গে। অতএব বামেদের এখন দূরবীন দিয়ে খুঁজতে হবে যে তারা কোথায়। কংগ্রেস বেশ দু একটি রাজ্যে ক্ষমতায় রয়েছে, দু তিনটি রাজ্যে ক্ষমতায় রয়েছে, কিন্তু সেখানেও যদি অসম থেকে শুরু করে মানে বিজেপি বিরোধী যে মানে কট্টর বিজেপি বিরোধী যেভাবে আর কি করা উচিত, সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে না। তাদের সেই বিরোধিতা দেখা যাচ্ছে না, তাদের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু এখনো ঠিক নেই। তারা কখনো মানে কোন নীতি নিয়ে তারা বিজেপির বিরুদ্ধে লড়বে সেটা কিন্তু ঠিক থাকে না। রাজীব গান্ধী কখনো দেখা যায় যে কি বলে আমেরিকার নিয়ে কথা বলছে, কখনো আদানি নিয়ে বলছে, কখনো আবার দেখছি এফটি নিয়ে বলছে। মানে কখন যে উনি কি বলেন, কখনো আবার বলছে যে ভোট চোর, গদি চোর। মানে এই যে পুরো বিষয়টা কেন্দ্রের যে মানুষের জন্য, অর্থাৎ প্রকৃত কথা হচ্ছে মানুষ যা চায় সে মানুষের জন্য কতটা কংগ্রেস বিজেপি বিরোধিতা, মানুষের যে চাহিদা, সে মানুষের যে প্রত্যাশা, সেগুলো পূরণ হচ্ছে কিনা, এই নিয়ে কি আন্দোলন হচ্ছে কংগ্রেসের, এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। তো সেক্ষেত্রে এই রাজ্যেও তাই, যে শুধুমাত্র আমি বিরোধিতা করে গেলাম, কিন্তু একটা কি বিরোধিতার মধ্যে একটা যুক্তি দিয়ে একটা বিরোধিতা করা, আর আমার নীতি আদর্শের বিরোধিতা করা একরকম। এবার যদি আমি আসি এই রাজ্যের ক্ষেত্রে যদি দেখি, যেমন বামেরা, তাদের কিন্তু একটা নীতি আদর্শ আছে, তাদের একটা নীতি আদর্শ আছে। কংগ্রেসের একটা কংগ্রেস ঘরানার একটা প্রকৃত রাজনীতি রয়েছে। হ্যাঁ, আবার বিজেপি যদি দেখি, তাদেরও কিন্তু একটা কি বলে
তাদের নিজস্ব একটা নীতি আদর্শ নিয়ে তারা দলটা চালায়। সারা ভারতবর্ষে এখন 23টা রাজ্যে তারা কিন্তু মানে ক্ষমতায়, মানে রাজ্যের ক্ষমতায়, কেন্দ্র তো রয়েছে এনডিএ সরকার। তো এবার প্রশ্ন হলো যে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস একটা গড়ে উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। প্রকৃতভাবে আমরা যদি দেখি যে 1998 সালে সেটা হচ্ছে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল, কিন্তু মমতার তো রাজনৈতিক জন্মলগ্ন তো সেই কংগ্রেসই। কংগ্রেস তাকে তুলে ধরেছিল, কংগ্রেস থেকে তিনি ভাগ হয়ে এসেছেন। তার অভিযোগ কি ছিল যে এই রাজ্যে বামেরা ক্ষমতা রয়েছে, কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় থাকার ফলে এই রাজ্যে বামেদের বিরুদ্ধে তারা সেভাবে কিছু করে না। বলে তিনি প্রকৃত বাম বিরোধিতা যেটা, সেটা কংগ্রেস করে না। এই বাম বিরোধিতা দিকে তিনি একটা দল গড়েছিলেন, নিজের দল, তার নাম ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের যদি বলা যায় তাহলে কিন্তু সেরকম ভাবে কোনো নীতি বা আদর্শ কিছু ছিল না। মমতার ভিত্তিক একটা দল, ঠিক আছে, ক্ষমতায় এসেছে, মানুষ বামফ্রন্টকে সরানোর একটা মুখ চাইছিল, সেটা পেয়েছে। আগে বামফ্রন্টকে সরাও, তা সেটা সরিয়েছে। কিন্তু এটা যদি আমরা দেখি যারা সরকার চালানো একটা দল, সেই দলের যদি কি বলবো নীতি নির্ধারক বা আদর্শ, সে অর্থে কিন্তু সেরকম কিছু ছিল না। এটা যদি দেখা যায়, আমরা যদি একটু এই যে এতে দেখি, মানে তামিলনাড়ু বা অন্যান্য আরো বেশ কিছু রাজ্যে যদি দেখি, বা আপের কথায় যদি চিন্তা করি, যে আপ একটা নীতি আদর্শ নিয়ে তৈরি ছিল, কিন্তু মানে মানুষের জন্য কাজ করতে গিয়ে আপনি সেই নীতি আদর্শে ধরে রাখতে পেরেছে। তারা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে দিল্লিতে ক্ষমতায় নেই, পাঞ্জাবে আছে, সেখানেও বলা যায় তাদের 7জন রাজ্যসভার সাংসদ তারা দল ছেড়ে বেরিয়েছে, বিজেপিতে যোগদান করলো। তো এই যে পুরো জিনিসটা না, মানে মানুষ কাকে চায়, মানুষের জন্য কারা কাজ করছে, তো এইটা কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ কি হবে। হ্যাঁ, এবং তিনি আজকে বলছেন যে বামেরা, অতি বাম যারা, তারা একসঙ্গে আসুন, বিজেপির বিরুদ্ধে বিরোধিতা করি। তার মানে তিনি কি এই এতদিনে সেটা বুঝতে পারলেন? তাহলে তো তিনি, যদি তাই হতো, কেন্দ্রে যেরকম ইন্ডিয়া সরকার, তো এখানে কেন উনি বিজেপির বিরুদ্ধে জোট বাঁধলেন না কংগ্রেস এবং বামেদের সঙ্গে গিয়ে, সেটা করলেন না কেন? গৌতম দেব একটা কথা বলেছিলেন, বাম নেতা, আবাসন মন্ত্রী ছিলেন, প্রাক্তন আবাসন মন্ত্রী, বামফ্রন্টের নেতা। গৌতম দেব বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন কিন্তু এই বামেদের কাছে, বামেদের শরণাপন্ন হতে হবে। উনি যে রাজনীতি করেন সেই রাজনীতি মানুষের রাজনীতি নয়। আজকে কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে ওই গৌতম দেব, তার কথা কিন্তু কোথাও যেন ফলে যাচ্ছে। আজকে তিনি বামেদের শরণাপন্ন হচ্ছেন, বামেদের ডাকছেন বিজেপিকে হাঁটানোর জন্য। তাহলে এতদিন তিনি কি করলেন? এত 15 বছর তিনি সরকার চালালেন, তাহলে আজকে কি কোথাও তিনি তার সিদ্ধান্ত বা তিনি যে যে পরামর্শ বা যেগুলো করেছিলেন, হ্যাঁ, সেগুলো কি কোথাও কি মানে ঠিক ছিল না? বা তার দলের নীতি আদর্শ কি, সেটা কি এখন তিনি বুঝতে পারছেন? তো আরো কিছুদিন, এই সবে মাত্র এই সরকার, নতুন সরকার গঠিত হলো, এই সরকার কিভাবে চলছে, এই সরকারকে নিয়ে তো নানা জনের নানা মত রয়েছে। কিন্তু বাংলার মানুষ যে চায় একটা সুশাসন, বাংলার মানুষ চায় যে নারীর মানে নিরাপত্তা, বাংলার মানুষ চায় শিল্প, বাংলার মানুষ চায় কর্মসংস্থান, বাংলার মানুষ চায় যে অর্থনৈতিক উন্নয়ন, বাংলার মানুষ চায় যে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাবে না, তারা এই রাজ্যেই কাজ পাবে। তো এই বিষয়গুলোর জন্যই কিন্তু বাংলার মানুষ আজ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। ফলে তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে এবং বিজেপি সেই প্রত্যাশা, মানুষের প্রত্যাশা কতটা পূরণ করছে তার উপর কিন্তু আগামী দিনে এই বাংলার রাজনীতি অনেকটাই নির্ভর করছে। এবং আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের রায়কে কিন্তু মান্যতা দেননি, তিনি বলছেন তিনি হারেননি। হ্যাঁ, তো তিনি পদত্যাগও করেননি। তার ফেসবুকে তিনি লেখেননি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী। তো যাই হোক, তিনি একটু ঘুরিয়ে লিখেছেন 3বারের মুখ্যমন্ত্রী সাল হিসেবে তিনি লিখেছেন। কিন্তু প্রশ্নটা হলো যে তিনি যদি এইভাবে রাজনীতি করেন, কারণ আমি বলছি যে বেশ কিছু রাজনীতিবিদ বা তার দলের যারা, দলের ভালো সময় হয়তো কিছু বলতে পারেনি, কিন্তু দল এই অবস্থায় কেন পড়লো তার চুলচেরা বিশ্লেষণ যদি এখনো কিন্তু হয়নি। তো যারা দলের সমালোচনা করছে, নিজের দলের সমালোচনা তো তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কোনো কালেই নিতে পারেনি। তো ফলত তাদের যে নেতা রয়েছে, তাদের যারা এখনো শিক্ষিত নেতা রয়েছে, তারা যখন প্রকৃত সত্য কথা বলছেন তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। এইতে কিন্তু তৃণমূল কংগ্রেসের আগামী দিনে তাদের যে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তর কতটা সঠিক সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠবে। এবং আগামী দিনে আমরা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে যেভাবে দেখেছিলাম প্রশাসনে থাকাকালীন বা তিনি যখন সরকার চালাচ্ছেন, সেখানেও তার সবসময় কেন্দ্রের বিরোধিতা সবসময় যেন
কোথাও একটা তিনি বিরোধী নেত্রী সবসময়, কিন্তু এখন দেখা যে তিনি প্রকৃত বিরোধিতা কিভাবে করেন। এ রাজ্যের যে বিজেপি সরকার গঠিত হলো, অন্তত 6 মাস না গেলে তো সেটা বোঝা যাবে না তারা কি করতে চায়, প্রকৃত উন্নয়নের কোন পথে তারা এগোচ্ছে। তো সেটাও কিন্তু দেখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে বামেদের বলেছিলেন একদম 10 বছর চুপ থাকবেন, 10 বছর কোনো কথা বলবেন না। এখনো বিজেপির তরফ থেকে এরকম কোনো কথা বলা হয়নি। তবে এটা ঘটনা যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন ঠিক করতে হবে তার দলের নীতি কি, তার দলের আদর্শ কি। নীতি আদর্শের ভিত্তিতে কোনো দল গড়ে ওঠে, মানুষ তাদেরকে চায়। তো এখন দেখা যে আগামী দিনে মানে প্রকৃত বিরোধিতা কারা করে, বামেরা নাকি তৃণমূল কংগ্রেস, সেদিকেই আমাদের নজর থাকবে। শিল্পা, একদমই বিপ্লব দা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বিস্তারিতভাবে এই নিয়ে আমাদের জানানোর জন্য। করবে না, বিকজ তাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আছে, কিন্তু সাধারণ মানুষ আসবেন। তাদের সবাইকে নিয়ে আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। আমার মনে হয় এটা আমি একটা রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে এই আবেদনটা সবার কাছে রাখলাম।